ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। তো এসএসসি 2026 যারা পরীক্ষার্থী আছো তাদের আমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এটি হচ্ছে কেমিস্ট্রির 7 নম্বর অধ্যায়। তো দেখা যায় যে রাসায়নিক বিক্রিয়া নিয়ে অনেকেরই ঝামেলা হয়, যে অনেকে দেখা যায় যে এই অধ্যায়টা থেকে অনেকে সৃজনশীল দিতে চাও না। তো এই অধ্যায়ের মধ্যে কি কি আছে তো আমি খুবই শর্টকাটে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত দেখো, আমরা যদি এই পার্টের দিকে আগাই, হ্যাঁ, এখানে একদম ডিরেক্ট আমি একটা বোর্ড খুলেছি, হ্যাঁ, ডিরেক্ট একটা বোর্ড। তো এই জায়গার মধ্যে দেখো অনেকগুলো পার্ট আছে। প্রথমত বলছে জারণ সংখ্যা নির্ণয়, হ্যাঁ, তারপরে বলছে যে রেডক্স বিক্রিয়া কিনা। আচ্ছা, দুই ধরনের কথা। তো এই জায়গার মধ্যে আমি একটু জিনিসটাকে ক্লিয়ার করি। আচ্ছা দেখো, জারণ বিক্রিয়া কিভাবে, জারণ সংখ্যাটা কিভাবে তোমরা নির্ণয় করবা। প্রথমত যেগুলা দেখবা যোজনী তোমার যদি জানা থাকে তাহলে তোমার জন্য ইজি। তো যোজনীটা কিভাবে বের করতে হয়, আগে প্রথমত এতটুকু পার্ট দেখো যোজনী, মনে করো যোজনী, হ্যাঁ, যোজনী। তো যোজনী বের করার নিয়ম হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যোজনী মনে রাখার বুদ্ধি আমি বলে দিয়েছিলাম তোমাদের, 2, 10, 18, এই তিনটা। যারা এই তিনটার কাছাকাছি ওদের থেকে এটা বাদ দিবা, এটা হয়ে যাবে তাদের যোজনী। কীরকম আমি যদি বলি, দেখো আমি বললাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, ঠিক আছে। কোন সংখ্যার কাছাকাছি বলো, 10-এর কাছাকাছি। তাহলে ওই 11 থেকে 10 বাদ দাও, 11 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 1। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে সোডিয়ামের যোজনী। চলে আসো ম্যাগনেসিয়াম যেহেতু হচ্ছে 12, কার কাছাকাছি, সেটা হচ্ছে এটাও 10-এর কাছাকাছি। তাহলে 12 থেকে 10 বাদ দিলে কত হবে, 2। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2। চলে আসো ক্লোরিন যখন আসবা, ক্লোরিন কত, 17। তো ক্লোরিন যেহেতু 17, কার কাছাকাছি, 18। তখন দেখো 18 থেকে 17 বাদ দিলে কত হবে, 1। ক্লিয়ার? এরপরে কখনো যদি এরকম চলে আসে যে মনে করো আর্গন কত, 18, তা কার কাছাকাছি, 18-রই কাছাকাছি। তখন ওই 18 থেকে 18 বাদ দিলে কত হবে, 0। ক্লিয়ার? তখন এর যোজনী 0। যার যোজনী 0 হয় এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় ধাতু। তো প্রথমত যে এই পার্টটা যে দেওয়া আছে এভাবে করে বের করব। এরপরে আরেকটা জিনিস এখানে মনে রাখবা, সেটা হচ্ছে ধাতু। দেখো আমি যদি বলি ধাতু, মনে রাখবা ধাতু কারা। প্রথমত কথা হচ্ছে ধাতু কারা, যাদের শেষে দেখবা যে আম উচ্চারণ আসবে, আম, বেসিক্যালি তারা ধাতু হয়। প্রথমত যাদের শেষে আম থাকবে তারা কিন্তু ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবাই কি ধাতু। এবং ধাতুদের চার্জ বা আধান অলওয়েজ কি হবে, প্লাস হবে, পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ, হ্যাঁ। আর অধাতুদের চার্জ বা আধান কি হবে, সবসময় নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে ধাতু। এদিকে বললাম অধাতু, দেখো অধাতু। তো ধাতু এবং অধাতু, ধাতুদের চার্জ হচ্ছে পজিটিভ আর অধাতুদের চার্জ কি, নেগেটিভ। এদের চার্জ হবে নেগেটিভ, এদের চার্জ নেগেটিভ। এখন মনে করো তুমি সোডিয়ামের উপরে তুমি চার্জ দিতে চাচ্ছ, সোডিয়ামের যোজনী কত বের করলাম, 1, তখন হবে 1+। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম কত, 2, তাহলে এই যে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। মানে এরা একটি বা দুটি ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ধাতুরা সবসময় ইলেকট্রন ত্যাগ করে, ছাড়ে দেয়। অর্থাৎ এখান থেকে বোঝা যায় একটি ইলেকট্রন চলে গেছে, এখান থেকে বোঝা যায় দুটি ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে। একইভাবে যদি এখন চিন্তা করো ক্লোরিন, এখানে তো আম নাই, অধাতু। ক্লোরিন কি নাই, আম নাই, অধাতু যেহেতু কত আছে, 1, যেহেতু -1 না লিখে শুধু মাইনাস দিবা, ঠিক আছে। যেগুলো শেষে এরকম হবে 2-, 3-, এরকমভাবে চলতে থাকবে। আচ্ছা, আশা করি জিনিসটা তোমরা বুঝছো, এতটুকু পার্ট বুঝছো। এটা আর বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা জানো, এগুলো নতুন জিনিস না। আচ্ছা হ্যাঁ, এখন চলে আসো পরের পার্টটার দিকে আমরা তাকাই।
হ্যাঁ, পরের পার্টটার দিকে তাকাই। এখন দেখো কীভাবে মনে রাখবা, আমি সহজ করে বলে দিচ্ছি কীভাবে মনে রাখবা। চলে আসো। বলছে এ যৌগের এস এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। এ যৌগ কোনটা? 2 নাম্বারটা, তাই না? মানে হচ্ছে এই যে এই যৌগটার মধ্যে দেখো এ আছে, এই যে এটা বের করতে বলছে। এখন অনেক সময় তোমরা দেখবা যে তোমরা বিক্রিয়া করতে জানো না যে কিভাবে বিক্রিয়াটা করতে হয়। তো প্রথমত দেখবা এখানে যদি আমরা বিক্রিয়াটা করি, দেখো কি কি আছে। প্রথমত দেখো বিক্রিয়া যখন করো উপরে লেখা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্লিয়ার? এটার সাথে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন কি তৈরি হবে? আগে থেকে দেখো তৈরি করা আছে পানি, দেখো আগে থেকে তৈরি করা আছে পানি। এখন কি তৈরি হবে? এখন দেখবা এদিকের মধ্যে হাইড্রোজেন বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেন আপাতত বাদ। অক্সিজেন বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে, সালফেটটাকে ভাঙা যায় না, এখান থেকে সালফেটটাকে অক্সিজেনটা বের হয় না, তাহলে এখানকার অক্সিজেনটা বাদ। কারণ দুইটা মিলেই তো একটা যৌগ তৈরি হবে, দুইটার মধ্যে আসা লাগবে না, এই অক্সিজেনটা না হয় এদিকের অক্সিজেনটা আসবে, দুইটা বাদ। এখনও বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই কে কে? একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে সালফেট। সালফেটটাকে ভাঙা যায় না। কিছু কিছু যৌগমূলকের যোজনী মুখস্থ রাখতে হবে। যেমন কিছু কিছু যৌগমূলকের যেমন হচ্ছে তোমরা দেখবা এটা কত, এর যোজনী হচ্ছে 2, দেখবা নাইট্রেট এর যোজনী 1, ঠিক আছে? এরকম কিছু কিছু যৌগমূলক আছে, এদের যোজনী তোমরা মুখস্থ রাখবা ডিরেক্ট। এখন এদিকে দেখো তোমাদের এখানে দেওয়া আছে, এখন কে কে বিক্রিয়া অংশগ্রহণ করে নাই? একটা করে নেয় ম্যাগনেসিয়াম আর একটা করে নেয় হচ্ছে সালফেট। এরা দুজন বিক্রিয়া অংশগ্রহণ করে নাই। তাহলে কি ধরনের যৌগ গঠন করবে? ম্যাগনেসিয়াম কত? ধাতু। আচ্ছা, ম্যাগনেসিয়াম যেহেতু, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ভালো মতো তাকাবা, আগে যোজনী বের করবো। ম্যাগনেসিয়াম যেহেতু 12, কার কাছাকাছি? 10-এর কাছাকাছি, তাহলে 12 থেকে 10 বাদ দিলে কত? 2, তাহলে এর যোজনী হলো 2। আর সালফেটের যোজনী কত? সালফেটের যোজনীও কিন্তু 2, নিচে লিখবো। যখন যোজনী তোমার এক হয়ে যায় তখন এর যোজনী এই নিবে, এর যোজনী এই নিবে, তাহলে যেহেতু একই রকম হয়ে গেল দুইটা যোজনীই বাদ, এই যে তৈরি হয়ে গেল ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এইটা তোমার তৈরি হলো নতুন যৌগ ম্যাগনেসিয়াম সালফেট। মনে করো এটা কোনো কারণে যদি ম্যাগনেসিয়ামের জায়গায় সোডিয়াম হতো, মনে করো এটা সোডিয়াম আর এটা কিন্তু সালফেট, তাহলে কি হয়? এর যোজনী 1 বাট এটার পুরোটা যোজনী কত? 2, তাহলে এই সোডিয়ামের নিচে আসবে 2 এবং সালফেটের নিচে 1 লেখার দরকার নেই, তখন এরকম হইতো যৌগটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু জিনিস যদি তোমরা বুঝে যাও তাহলে দেখো ওইটা কিন্তু আমাদের বের হয়ে গেল। এটা কিভাবে বের হয় এটা তোমরা দেখলা, এতটুকু পার্ট আমি মেচাই, ঠিক আছে? আচ্ছা, গুড। এরপরে চলে আসো, এখানে তোমাদের আর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বলছে সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে। সালফারের, আচ্ছা, সালফারের যেহেতু জারণ সংখ্যা বের করব, মনে রাখবা কোনো যৌগের সাধারণ অবস্থায় পুরোটার জারণ সংখ্যাটা হয় 0। কত হয়? 0 সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থায় কী হয়? 0 হয়। শুধুমাত্র তুমি যদি বলো স্যার সোডিয়ামের জারণ সংখ্যা কত? 0। সাধারণ অবস্থায় 0 যদি সে যৌগমূলক না তৈরি করে। তাহলে যেহেতু অ্যাসের এ যৌগ কোনটা? এটা একটা এ যৌগ পাইলাম, এখন আমরা লিখতে হবে এখানে তোমার যৌগটা ছিল ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে? বলবা এবার লিখবা যে ধরি সালফার এর কি জারণ সংখ্যা বের করতে বলছে না? জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা সমান x। আর সাধারণ অবস্থায় সবারই জারণ সংখ্যা মানগুলা দেওয়া আছে, ঠিক আছে? তুমি আবার আলাদা আলাদা করে লিখে দিতে পারো। ম্যাগনেসিয়াম এর জারণ সংখ্যা, ম্যাগনেসিয়াম কত? 2, +2 ছিল, +2 চার্জ, তাহলে এখানে আসলো +2। এরপরে দেখো অক্সিজেন, একটা করে যাও। অক্সিজেনের জারণ সংখ্যা, এখন তাকাও, এই যে অক্সিজেন আসলো, অক্সিজেন ধাতু না অধাতু? কিন্তু নাই, অধাতু। যদি অধাতু হয় তাহলে দেখো আমাদের 2, 10, 18 এই নিয়মটা ছিল। অক্সিজেন কত? 8, কার কাছাকাছি? 10-এর, এই 10 থেকে 8 বাদ দিলে কত? 2। যেহেতু নাই, অধাতু, এই জন্য এটা হয়ে গেল -2। ক্লিয়ার? এই যে হয়ে গেল -2। এখন এতটুকু পার্ট যদি হয়ে যায়, এখন চলে আসো, তো সাধারণ অবস্থায় যেহেতু তোমাদের এটার পুরোটার মান 0, তাহলে আমরা এখন কি লিখতে পারবো? তোমরা লিখবা যে
কোনো যৌগের সম্পূর্ণ জারণ মান সমান কত? 0। সম্পূর্ণ জারণ মান সমান 0। তাহলে এখন দেখো যদি তাই হয়, আচ্ছা তাহলে ম্যাগনেসিয়াম ছিল, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু 0, কত দেওয়া আছে? +2, তাহলে লেখো এটা +2 প্লাস সালফার যেহেতু ধরে নিলাম x থাকলো প্লাস অক্সিজেন কত? অক্সিজেন ছিল -2 ইন্টু, দেখো এখানে কিন্তু 4 আছে, তাহলে এখানে গুণ হবে 4, এটা সমান 0। এতটুকু পার্ট বুঝছো? এরকম আসবে, হ্যাঁ। তাহলে এখন যদি তাই হয় তাহলে কি হবে? এখানে +2, তার মানে এটা কত? 2 প্লাস x প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, 4 দুগুণা 8 সমান 0। তাহলে এটা কত হলো? x, এটা থেকে এটা বাদ দিলে কত হবে? -6 সমান 0। তখন ওই x সমান হবে মাইনাসটা এদিকে গেলে কি হবে? +6। এই হলো অ্যান্সার, ঠিক আছে। এভাবে করে ম্যাথটা করতে হবে। এখানে বলে দিচ্ছে যে জারণ সংখ্যা কত হবে, এটাই ছিল তার জারণ সংখ্যা, যে পার্টটা তোমরা করতে জানো। ওকে, আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা জারণ সংখ্যা বের করা যাবে, একটা একটা করে প্রত্যেকটারই জারণ সংখ্যা বের করা যায়। তাহলে যদি এতটুকু পার্ট এটা হয়ে যায়, এখন বলছে পরেরটা রেডক্স বিক্রিয়া কিনা। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, দেখো এখন রেডক্স বিক্রিয়াটা পারবো। আচ্ছা, রেডক্স বিক্রিয়া কি এখানে আমি বলতেছি, দাঁড়াও। দেখো এখানে বলছে রেডক্স বিক্রিয়া কি। রেডক্স হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, রেডক্স এখানে মনে রাখতে হবে, রেডক্স এখানে দুইটা, একটা হচ্ছে রিডাকশন, রেডক্স থেকে আসছে রিডাকশন, রেড থেকে হয়েছে রিডাকশন, আর ওএক্স থেকে হয়েছে অক্সিডেশন, হ্যাঁ, এইটা হয়ে গেল একসাথে জারণ বিজারণ। রেডক্স থেকে হইল তোমার কি, রেড থেকে হচ্ছে রিডাকশন, আর ওএক্স থেকে হচ্ছে অক্সিডেশন। জারণ বিজারণ বিক্রিয়া কি, এখানে যদি বলি যে এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা, একই সাথে যদি জারণ বিজারণ বিক্রিয়া করতে চাও, এটা এইভাবে করে লিখতে হবে যে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে বুঝবো? কোনো একটি মৌলের জারণ সংখ্যার মান যদি কম বেশি হয় তাহলে আমরা বলবো এটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখান থেকে আরেকটা পার্ট মনে রাখতে হবে, জারণ মানে হচ্ছে ছারণ। দেখো এখানে যদি আমি কিছু পার্ট লিখে দিই, তোমরা এতটুকু পার্ট মুখস্থ রাখিও। জারণ মানে হচ্ছে ছারণ, জারণ মানে যেহেতু ছারণ, এটাকে মনে রাখতে হবে বিজারক। তাহলে জারণ কারা? বিজারক কারা? ইলেকট্রন ত্যাগ করে যারা। কারা ইলেকট্রন ত্যাগ করে? যারা ধাতু, যাদের শেষে আম আছে তারা, এটা হচ্ছে জারণ। এখন যদি বলে বিজারণ কিভাবে বুঝবো? বিজারণ মানে হচ্ছে জারক, এটা হচ্ছে জারক, ইলেকট্রন গ্রহণ করে, এবং এরা হচ্ছে অধাতু। এতটুকু পার্ট মনে রাখতে হবে, ঠিক আছে। জারণ হচ্ছে বিজারক, যারা ইলেকট্রন ত্যাগ করে। কারা ইলেকট্রন ত্যাগ করে? ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে। আর বিজারণ হচ্ছে জারক, যারা ইলেকট্রন গ্রহণ করে,
কারা ইলেকট্রন গ্রহণ করে? অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এখন দেখো যদি তাই হয় একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে বলছে। হ্যাঁ, যদি ঘটে, দেখুন কোনটা একই সাথে বলে দিছে যে উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্য একটি নন রেডক্স। রেডক্স মানে হচ্ছে একই সাথে জারণ বিজারণ ঘটবে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটার দিকে আমরা একটু তাকাই। 1 নম্বর বিক্রিয়াটা লেখা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে। হ্যাঁ, এটার সাথে অক্সিজেন দিলাম, এটাকে বলা হয় জারণ কি বিক্রিয়া? এটাকে দহন বিক্রিয়া বলে। অক্সিজেন দিলে এটা দহন বিক্রিয়া হয়ে যায়, 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা তাকাও, যদি তাই হয় দেখো এখানে অক্সিজেন ছাড়া কেউ আছে না। যেহেতু এখানে অক্সিজেন ছাড়া কেউ নাই, তাহলে সাধারণ অবস্থায় এর জারণ সংখ্যাটার মান হচ্ছে 0। সাধারণ অবস্থায় এর জারণ সংখ্যার মান কত? 0। আচ্ছা, এরপরে তাকাও, এখানে যদি দেখি, এখানে দেখো আছে ম্যাগনেসিয়াম, এখানে আছে ম্যাগনেসিয়াম। তো অক্সিজেন যেহেতু ম্যাগনেসিয়ামের উপরে কত? +2। আমরা তো জানি +2, কারণ কি? যদি দেখো ম্যাগনেসিয়াম কত? 12, কার কাছাকাছি? 10-এর। তাহলে 12 থেকে 10 বাদ দিলে কত? 2। যেহেতু ধাতু, এটা হচ্ছে 2+। এটা 2+ হলে এটা অবশ্যই কত হবে? 2- হবে। তাহলে যোগ বিয়োগ করলে 0 হবে, পুরোটা টোটালটার মান আবার 0। হ্যাঁ, তুমি যদি এই সাধারণভাবেও চিন্তা করো, প্রথম অবস্থায় এই যে কত? 8, তাহলে কার কাছাকাছি? 10-এর। ওই 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2। যেহেতু আম নাই, অধাতু, এই জন্য মাইনাস। আচ্ছা, ঠিক একইভাবে এই পার্টটা কিন্তু আগেরটার মতোই পড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 2+, এটা কত? 2-। আচ্ছা দেখো, একবার এখানে দেখো যে এই অংশটা কত হয়েছে? 0 ছিল, হয়ে গেছে -2। একবার -2 এই ছিল, একবার -2 এই আছে। 2 ধরনের কন্ডিশন হয়েছে। আচ্ছা দাঁড়াও, পরে বলতেছি। এরপরে পরেরটার দিকে যাও। পরেরটার দিকে যদি দেখি, এখানে আছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা বিক্রিয়া করছিলাম তখন গ নাম্বারে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি, হ্যাঁ। আচ্ছা, এদিকে দেখো, এদিকে তাকাই। যেহেতু এরা একই সাথে যৌগমূলক আকারে আছে, ম্যাগনেসিয়াম যেহেতু অক্সাইড, ম্যাগনেসিয়াম আমরা জানি কত? ম্যাগনেসিয়াম হচ্ছে +2, অক্সিজেন কত? -2। এখানে দেখো, এখানে কত? এখানে ম্যাগনেসিয়াম কিন্তু কত? +2, আর এই যে দেখো সালফেট অলওয়েজ -2। তাহলে সালফেট যেহেতু -2 অলওয়েজ, এটা দিলাম -2। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী তোমরা অতটুকু না বুঝতে পারলে, হ্যাঁ, তোমরা যদি ডিরেক্ট এভাবে লেখো তাও হবে। দুইটার জন্য যোজনী কিন্তু +2 হবে, দুইটার জন্য +2। তাহলে প্লাস মাইনাসে 0, মানে টোটালটা 0 হতে হবে। আচ্ছা, এখন জিনিস ওটা চিন্তা না করে তোমরা হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কত? 1, কার কাছাকাছি? 2-এর। 2 থেকে দিলে কত? 1। হাইড্রোজেন কি ধাতু না অধাতু? এটা তোমার যেই হোক না কেন, একটা মাইনাস হলে এটা কি হবে? +1, কারণ দুইটার জন্য -2 +2 হলে একটার জন্য কত? +1। ঠিক একইভাবে এটা যদি অক্সিজেন কত? -2, দুইটার জন্য +2, হ্যাঁ, আর তাহলে একটার জন্য কত? +1। এখন তাকাও, এই যে ম্যাগনেসিয়ামটার দিকে তাকাও, আমি এখন বলতেছি ম্যাগনেসিয়ামে যখন এই জায়গার মধ্যে ছিল +2, দেখো ওইদিকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু দেখো +2ই আছে। কোনো চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয় না, বিক্রিয়ার পরেও চেঞ্জ হয় নাই। যখন সালফেটের যোজনী ছিল -2, বিক্রিয়ার পরেও কিন্তু সালফেটের যোজনী -2ই আছে। এদিকে দেখো হাইড্রোজেনের যোজনী যখন +1, বিক্রিয়ার পরে দেখো হাইড্রোজেনের যোজনী +1ই আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো যখন -2, বিক্রিয়ার পরে তাকাও, এই যে দেখো -2ই আছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বুঝবা, তাহলে এতটুকু জিনিস মনে রাখবা, যারা বিক্রিয়ার পরেও জারণ সংখ্যার মান আগের এবং পরের সেম থাকে, কোনো পরিবর্তন হয় না, তারা হচ্ছে নন রেডক্স। তারা নন রেডক্স, তারা জারণ বিজারণ বিক্রিয়া নয়। ক্লিয়ার? যারা বিক্রিয়ার পরেও কোনো কিছু হয় না, তারা কি হয় না? এরা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আর যাদের ঘটে, মনে করো দেখো আগে ছিল কত? ম্যাগনেসিয়ামের দেখো +2 ঠিক আছে, কিন্তু কত? অক্সিজেনের -2, কিন্তু এখানে দেখো অক্সিজেনের এক সময় ছিল 0, একবার -2 হয়ে গেছে, মানে কম বেশি ঘটছে। কম বেশি ঘটলেই এটা জারণ বিজারণ বিক্রিয়া। কোনটা? এই যে এটা জারণ বিজারণ বিক্রিয়া হইলেও এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়।
ক্লিয়ার? পারবা? যেভাবে বলে দিচ্ছি এভাবে কথাটা লিখবা, এভাবে দাগ দাগ করে লিখবা। হ্যাঁ, এই তো হয়ে গেল, শেষ ঘটনা। ওকে, তাহলে চলে আসো পরের পার্টটার দিকে যাই। ঠিক একইভাবে দেখো, এখানে বলছে 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যৌগপথ সংঘটিত হয় কিনা। যৌগপথ মানে কি, যে জারণ বিজারণ সংঘটিত হয় কিনা। স্যার মাথার মধ্যে একটা জিনিস রাখো, স্যার জারণ বিজারণ হবে কি হবে না কীভাবে বুঝবো? মনে রাখবা, জারণ বিজারণ হবে কি হবে না জারণ সংখ্যার যদি মানের পরিবর্তন ঘটে। জারণ সংখ্যার যদি মানের পরিবর্তন ঘটে তাহলেই কেবল জারণ বিজারণ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে প্রথমত 1 নং বিক্রিয়াটার কথা বলছে। 1 নং বিক্রিয়াটা কি সম্পূর্ণ করা আছে? আছে, যাক ভালো কথা। 1 নং বিক্রিয়াটা আমরা আগে লিখি। মনে করো 1 নং বিক্রিয়াটা আমি লিখলাম। এখানে 1 নং বিক্রিয়াটা কি দেওয়া আছে দেখো, FeCl3 দেওয়া আছে প্লাস H2S সালফেট, এখন কত FeCl2 এত প্লাস সালফার। আচ্ছা, যাক ভালো কথা, চট্টগ্রাম বোর্ড 2024, তাই না? আচ্ছা, এখন বুঝো একটা জিনিস ভালো মতো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আমি লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া আছে যৌগ। এখন তোমাকে বলতে হবে তো এদের যোজনীগুলা কত করেছিল, চার্জ কত ছিল, যোজনী কত ছিল। একটু আগে দেখো, এদিকে তাকাও। মনে করো আমি বললাম ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে কি ধরনের যৌগ গঠন হয় তুমি দেখাও। ম্যাগনেসিয়াম দেখো স্যার, এখানে তোমরা যদি তাকাও ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, কার কাছাকাছি 10-এর, 12 থেকে 10 বাদ দিলে কত, এটা 10, 12 থেকে 10 বাদ দিলে কত 2, তার মানে এর হইল 2। ক্লোরিন কত, ক্লোরিন কিন্তু 17, কার কাছাকাছি 18, 18 থেকে 17 বাদ দিলে কত 1। যোজনী কখনো ঋণাত্মক হয় না, যখন যোগ গঠন করে এরটা এ নিবে, এরটা এ নিবে। তাহলে ম্যাগনেসিয়ামের চলে আসলো 1 আর ক্লোরিনের চলে আসলো 2, কিন্তু 1 লেখা দরকার নাই, হয়ে গেল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি না যে ক্লোরিনের নিচে যত আছে, ক্লোরিনের নিচে এখানে তাকাও, ক্লোরিনের নিচে যত আছে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী, আর ম্যাগনেসিয়ামের নিচে যত আছে সেটা ক্লোরিনের যোজনী। এটা বলা যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা গুড। আর যার যোজনী যত তার চার্জ সংখ্যা তত, ভেজাল শেষ। তাহলে এই জন্য দেখো, যেমন এখানে বললাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তো এই 2টা হচ্ছে এর, তাহলে এর ক্ষেত্রে এটাকে যদি আমরা ভাঙে লিখি তাহলে এইটা হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যাবে +2 চার্জ, আর ক্লোরিন ম্যাগনেসিয়ামের নিচে কিছু ছিল না বিদায় আছে 1, এটা হবে -1। চার সংখ্যাগুলো বুঝছো তো ঘটনা? এইভাবে করে লেখা যাবে। তাহলে এখন আমরা যদি এতটুকু বুঝে থাকি, এখন দেখো আমরা এই বিক্রিয়াটা পারবো, পরের বিক্রিয়াটা পারবো। দেখো কিভাবে দেওয়া আছে, আমরা একটু তাকাই কিভাবে দেওয়া আছে। দেখো প্রথমত কন্ডিশন এখানে বলছে, হ্যাঁ এখানে বলছে যে এটা যোগপথ ঘটছে কিনা, মানে জারণ বিজারণ ঘটেছে কিনা। জারণ বিজারণ ঘটতে গেলে আগে স্যার প্রত্যেকটারই জারণ মানগুলা দিয়ে দাও উপরের দিকে। তাহলে জারণ মানগুলা যদি দিয়ে দিই, দেখো এটার মধ্যে দিই, আমি শর্টকাটে দিই, তোমরা তো শর্টকাটে লিখবা, ভালো করে লিখবা। তাহলে দেখো দেখি এইখানে আছে Cl3, এই যে 3 তাহলে এর চার্জ, তার মানে আমরা বলতে পারবো না এটা প্লাস চার্জ, +3 চার্জ অথবা 3+ চার্জ। আচ্ছা আমি এটা উপরে গেছে না, আচ্ছা এটা বেশি উপরে হয়ে গেছে। আচ্ছা তাহলে নিচে আচ্ছা উপরে লিখতে হয়, তাহলে হচ্ছে প্লাস আচ্ছা এরকম দেওয়া আছে। আচ্ছা এটার উপরে যদি লিখি এখন, তাহলে এটা হচ্ছে +3 চার্জ, এটা হচ্ছে +3 চার্জ। তাহলে এটা কত হবে, এর ক্লোরিন এটা নিচে কি কেউ আছে, কিছু নাই, মানে 1 আছে, তাহলে এর চার্জটা এখানে যাবে, তাহলে কত হবে -1। ঠিক আছে, সালফেটে চলে আসো। হাইড্রোজেনের কত, হাইড্রোজেন তো স্যার মাথায় আছে, হাইড্রোজেন কত, হাইড্রোজেন মনে রাখবা, হাইড্রোজেন যেহেতু 1, কার কাছাকাছি 2 এর কাছাকাছি, 2 থেকে একবার দিলে 1, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1 চার্জ। তাহলে সালফার কত হবে, সালফারটা যদি দিকে তাকাও তোমরা যদি গুনো, সালফার কত নাম্বার 16, সালফার কত বলো 16, কার কাছাকাছি 18-র কাছাকাছি, তাহলে 18 থেকে 16 বাদ দিলে কত হবে 2, তাহলে এটা যদি প্লাস হয় এটা কত -2 চার্জ। ঠিক আছে, চলে আসো আবার এটার দিকে তাকাও, এই যে এখানে কিন্তু 2 আছে, তাহলে এই চার্জটা এখন এখানে, এই যে এটা হয়ে গেল 2+ চার্জ, তাহলে এটা কত ক্লোরিন, হ্যাঁ তো এটা ক্লোরিন তো কত -1, এটা অলওয়েজ, ঠিক কিনা। এখানে দেখো এইটা দেখে কিন্তু বসাইলাম, তুমি কিন্তু ডিরেক্ট বলতে পারবে না,
যেহেতু যৌগ তৈরি করা আছে এটার চার্জ এটার উলট পালট করে লেখা যাবে। এখন চলে আসো, হাইড্রোজেনের কত +1 চার্জ, ক্লোরিনের কত -1 চার্জ, এগুলো তোমরা জানো। সালফার কত 0, কেন 0? কারণ সে কোনো যৌগ গঠন করেনি, সে একাই আছে, আর একাই থাকলে 0 হয়। এখন আমরা চলে আসবো মেন ঘটনার মধ্যে। তাকাও, একবার এখানে ছিল কত ছিল বলো, 3 চার্জ। এই 3 চার্জটা কত হয়েছে, এই যে দেখো 2+ চার্জ, কম বেশি হয়েছে কিনা, জারণ সংখ্যার মান কমে গেছে। চলে আসো, এই যে দেখো ক্লোরিন ছিল -1, ওটা -1ই আছে গেল। আর কত ছিল দেখো, সালফার ছিল -2, কিন্তু দেখো সালফার আবার এখানে কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। জারণ সংখ্যার কম বেশি হইল না, নাই হয়েছে। যেহেতু জারণ সংখ্যার কম বেশি হয়েছে, জারণ মানের কম বেশি হয়েছে, সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, আর এই বিক্রিয়াটি জারণ বিজারণ যোগপুত ঘটেছে। এখন বাকিটা বানায় লিখবা। এই মেন কথাটা যদি থাকে তাহলে এখন তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারবা। হ্যাঁ, এবং যার জারণ সংখ্যার মান বাড়ে সেটাকে হচ্ছে জারণ বিক্রিয়া, আর যার জারণ সংখ্যার মান কমে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেমন এটা থেকে এটা হয়েছে, ঠিক আছে, জারণ সংখ্যার মান কমে গেছে, তাহলে এটাকে বলতে পারো বিজারণ বিক্রিয়া। আর যেহেতু জারণ সংখ্যার মান এই যে 0 থেকে 2 হয়েছে, তখন এটা বলতে পারো যেহেতু বড়, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর এটা কি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে জারক, যারা ইলেকট্রন গ্রহণ করেছে। হ্যাঁ, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে। জারণ সংখ্যার মান বৃদ্ধি পেলে জারণ সংখ্যা, জারণ সংখ্যার মান কমে গেলে বিজারণ বিক্রিয়া। এইগুলা লিখে দিবা, এগুলো তোমরা জানো পার্ট, আশা করি হয়েছে। এখন দেখো এই যে জারণ বিজারণ বিক্রিয়া আর রিলেটেডগুলা আর কি আছে আমরা যদি একটু দেখি, দেখো এখানে আছে কিনা। আবার দেখো সি এর তোমার কি বের করতে বলছে, এত আচ্ছা এই যে বের করতে বলছে। আচ্ছা এদিকে তাকাও, 1 নং বিক্রিয়ার উৎপাদ সি এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। 1 নং বিক্রিয়া উৎপাদের ক্ষেত্রে, উৎপাদ কোনটা, এটা বিক্রিয়ক হলে এটা উৎপাদ, এত এর কি বের করতে বলছে, তোমার জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে এটা কি এস কার্বনিক অ্যাসিড নাকি, এটা দেওয়া আছে। তাহলে যার বের করতে বলছে সেটাকে ধরে নিবা x। স্যার এটা কি, এটা তো ধাতু হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এটা কত +1 চার্জ, আমি শর্টকাটে লিখে দিলাম, আছে 2+। কার্বন বের করতে বলছে x প্লাস, এখানে অক্সিজেন কত, -2 ইন্টু কত 3 = 0। এটা কিন্তু বলার কিছু রাখে না, আমি একটু আগে বললাম হাইড্রোজেন কিভাবে প্লাস চার্জ, যেহেতু এটা ধাতু, হাইড্রোজেন যেহেতু এখানে ধাতু হিসেবে কাজ করতেছে, তাহলে দেখবা যে হাইড্রোজেন কত 1, 2 থেকে একবার দিলে 1 আছে 2টা। যোজনীগুলা চিন্তা করো, যোজনী যেভাবে বলে দিলাম ওইভাবে করবা। এখন দেখো এটা কত 2, 2 একে 2 প্লাস কত x, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত 6 = 0। তাহলে এখানে দেখো x মাইনাস এটা বাদ দিলে কত হবে 4 = 0। তাহলে হয়ে গেল x সমান +4। এই গেল তোমার কিটা জারণ সংখ্যার মান। এটা সহজ জিনিস। হ্যাঁ, পরের পার্টটা আমি করাবো পরবর্তীতে। দেখো আর কি আছে, আচ্ছা ওটার প্রভাব পরে আসছে। এই যে দেখো 2 নং বিক্রিয়া, এটার দিকে তাকাও। ঘ নাম্বারটার ক্ষেত্রে কি বলছে, 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যোগপুত ঘটেছে। এটা না পারলে তো আর কোনো কিছুই নাই, যোগপুত ঘটে কিনা দেখো। আচ্ছা আমরা দেখি, যেমন এটা আর কি, এটা আমি এটা করে দিই, লেখা আছে গ নাম্বার, শর্টকাটে লিখে দিচ্ছি, লেখা আছে জিঙ্ক প্লাস কপার সালফেট সমান জিঙ্ক সালফেট সমান প্লাস কপার। আচ্ছা তাকাও, সাধারণ অবস্থায় যেহেতু বলছে জারণ বিজারণ যোগপুত ঘটেছে, তার মানে কি জারণ সংখ্যার কম বেশি হবে বাম দিকে ডান দিকে। এদিকে তাকাও, সাধারণ অবস্থায় জিঙ্কের সাথে কেউ আছে নাই, সাধারণ অবস্থায় 0। কপারের সাথে কেউ আছে নাই, 0। এদিকে তাকাও, সালফার যেহেতু সালফেটের যোজনী অলওয়েজ -2, তাহলে এটা -2 হলে এটা কি +2, কেন 2, তাহলে টোটালটা 0 হবে, টোটালটা 0 বানাইতে হবে, বুঝো আর না বুঝো। এরপর দেখো সালফেটের যোজনী -2, তাহলে এটা কত +2। সবগুলা লেখা হয়েছে কিনা, হয়ে গেছে। এখন দেখো এখানে যখন জিঙ্ক ছিল 0, তখন এখানে জিঙ্ক কত +2, ক্লিয়ার। যখন কপার ছিল এখানে কত 2, কপার ছিল কত 2+, তখন এখানে কপার কত হয়ে গেছে 0। যেটা জারণ সংখ্যার মান বাড়ছে
তার মানে এখানে লিখে দিবা জারণ বিক্রিয়া, জারণ সংখ্যার মান কমে গেছে, 0 হয়ে গেছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। অবশ্যই জারণ বিজারণ ঘটেছে, এভাবে করে কথাটা লিখে দিবা, ভেজাল শেষ। ইজি পার্ট তো এগুলা, কি আর ইজি পার্ট, জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে ডেল এইচ এর মান, এগুলো আমরা পরবর্তীতে করাবো, যে অংশগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চলে আসি, আচ্ছা এটা তো পুরোটাই হয়ে গেছে না, আচ্ছা গুড, এইটাতে এখন ফিরে আসলাম আবার। এখন সর্বোচ্চ উৎপাদ পেতে হলে কি করতে হবে, এই পার্টটার দিকে আমি একটা বুঝাই দিব ভালো মতো, যদি বুঝে যাও তাহলে হয়ে যাবে। লা সাতেলীয় নীতি, লা সাতেলীয় নীতিটা ভালো মতো পড়তে হবে। আচ্ছা তাকাও, লা সাতেলীয় নীতি এখন শিখবো আমরা। এখানে বলছে উদ্দীপকের 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদ পেতে হলে লা সাতেলীয় নীতির গুরুত্ব দেখাতে বলছে। লা সাতেলীয় নীতি এটা ভালো মতো পড়তে হবে। প্রথমত অবস্থায় দেখো আমি কয়েকটা জিনিস লিখে দিই। আগে বুঝতে হবে বিক্রিয়া, আগে কি বুঝবা, বিক্রিয়া। বিক্রিয়া হচ্ছে 2 ধরনের, আমি আগে লিখে দিই, লেখো বিক্রিয়া 2 ধরনের। কি কি বিক্রিয়া আছে? নাম্বার 1 তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে বুঝতে হবে তাপ উৎপাদী বিক্রিয়াটা কি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা, বিক্রিয়াটা মনে রাখবা, এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি হয়েছে সি প্লাস ডি, এবং ডেল এইচ এর মানটা দেওয়া আছে মাইনাস কিলোজুল, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। অথবা এ প্লাস বি সি প্লাস ডি প্লাস কিলোজুল, মানে যে কোনো কিছু একটা মান যদি বিক্রিয়ার সাথে এখানে প্লাস চিহ্ন থাকে ডান দিকে উৎপাদে, এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। অথবা এ প্লাস বি মাইনাস, মনে করো এখানে এক্স কিলোজুল ধরলাম, এক্স কিলোজুল সমান সি প্লাস ডি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। যদি ডেল এইচ এর মান ডিরেক্ট দেওয়া থাকে ওখানে থাকবে মাইনাস, যদি উৎপাদের সাথে থাকে থাকবে প্লাস, যদি বিক্রিয়কের সাথে থাকে থাকবে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ হারিটা এটার উল্টা, তাপ হারিটা এর উল্টা, দেখো তাপ হারি। আচ্ছা তাপ হারি বিক্রিয়া কি দেখবা, তাপ হারি কি, এই যে এ প্লাস বি, এটা হচ্ছে সি প্লাস ডি, এই যে ডেল এইচ এর মান হবে পজিটিভ কিলোজুল দিলাম। অথবা দেখো এ প্লাস বি সি প্লাস ডি, এখানে হবে মাইনাস এক্স কিলোজুল, মানে যে কোনো কিছু মান আর কি। অথবা এ প্লাস বি প্লাস এক্স কিলোজুল, এখানে এদিকে পজিটিভ সি প্লাস ডি, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আচ্ছা এখন দেখো এইগুলা দেখে আগে আপাতত বুঝলাম হচ্ছে তাপ উৎপাদন এবং তাপ হারি বিক্রিয়া। এখন এখানে ভালো মতো কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়ায় এমনিতেই তাপ বেশি উৎপন্ন হয়, এমনিতেই বেশি তাপ উৎপন্ন হয়। তোমার কাজ হচ্ছে তুমি দুইটাকে বিক্রিয়া টিক্রিয়া করে একটা উৎপাদ বা হচ্ছে তুমি একটা নতুন কিছু প্রোডাক্ট পাইতে চাচ্ছ, প্রোডাক্টটা পাবা হচ্ছে দুইটা বিক্রিয়া করে, এটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন। এই যে এটা এগুলো কিন্তু কি সি প্লাস ডি, এগুলো কিন্তু আমাদের মেইন টার্গেট কি, এটাকে বেশি পরিমাণে বানানো, বেশি পরিমাণে বানাইতে হবে। মনে করো তুমি ইউরিয়া সার তৈরি করবা, তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা বিভিন্ন বিক্রিয়ক দিছো, হ্যাঁ, দিলে কি হবে, তুমি চাচ্ছ যে সারের পরিমাণটা বাড়াবা, তাহলে তোমার তো টার্গেট ওইটা, দুইটা মিশাইয়ে তুমি ভালো কিছু তৈরি করবা। বেশি উপজাত তৈরি হলে, বর্জ্য পদার্থই যদি বেশি তৈরি হয়ে যায়, নষ্টই যদি বেশি হয়ে যায়, তাহলে তো এটা ভালো না। এখন তাপ উৎপাদী বিক্রিয়া এমনিতেই বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, তুমি যদি আরও তাপ দাও তাহলে বিক্রিয়াটা তো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা কমে যাবে। তাহলে বুঝছো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি হয়,
তাপ উৎপাদী বিক্রিয়ার এতটুকু পার্ট মনে রাখবা, আমি যদি বলি যেটা হচ্ছে তাপ উৎপাদী আর কি, তাপ উৎপাদী। তাপ উৎপাদী হচ্ছে কি, যদি তাপমাত্রা দাও, তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু এমনিতে তাপমাত্রা বেশি, তাপ বেশি থাকে, ওখানে যদি আরও বেশি তাপ দাও তাহলে কি হবে, বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে বলতে উৎপাদের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এভাবে করে লিখতে হবে, তাপ দিলে উৎপাদ কমে যায়, উৎপাদ কমে যায়। তাহলে কি করতে হবে বলো, তাপ দিলে যদি উৎপাদ কমে যায়, তাপ কি করতে হবে, কমাতে হবে। তাপ কমালে তাহলে উৎপাদ বেড়ে যাবে। দেখো এদিকে বলছে কিন্তু সর্বোচ্চ উৎপাদ পাইতে গেলে সর্বোচ্চ উৎপাদ কি, তাপ কমাইতে হবে। হ্যাঁ, এরকম কিছু বুঝায় পরবর্তীতে দেখো। তাহলে কি করতে হবে, যদি উৎপাদটা বেশি পেতে চাও তাপ কমাতে হবে, তাপ কমাতে হবে। ক্লিয়ার, তাপ কমাতে হবে, তাহলে উৎপাদ পাবো। আচ্ছা, এতটুকু পার্ট মাথার মধ্যে রাখবা। আরও কথা এখানে কিন্তু দেখবা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। মনে করো এটাই বলছে যে সর্বোচ্চ উৎপাদ সি এবং ডি হচ্ছে মনে করো সর্বোচ্চ উৎপাদ পাবো, মনে করো আমাদের পেতে হবে। তাহলে উৎপাদ হচ্ছে যদি সি আর ডি, এটার মান বাড়াতে চাও, যেহেতু ডেল এইচ এর মান নেগেটিভ, সুতরাং এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে কি হবে, উৎপাদ পাবা না, ভালো উৎপাদ পাবা না। তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ দিই, গাইডের মধ্যে লেখা আছে এভাবে, বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে। পশ্চাৎগামী মানে হচ্ছে আগের মানটা বেড়ে যাবে, এই মানটা কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চাৎগামী হওয়া, সম্মুখগামী না হয়ে পশ্চাৎগামী হবে, মানে আগে ফিরে আসবে, আগেরটাতে ফিরে আসবে, আগেরটা ফিরে আসবে। যেহেতু এটা কমে যাবে তাহলে এটা বেড়ে যাবে, ঠিক কিনা। অত কিছু বোঝা দরকার নেই, শুধু এতটুকু মনে রেখেও শেষ। তাপ উৎপাদী এবং তাপহারী যদি বলি, তাপহারী বিক্রিয়া, তাহলে দেখো তাপহারী বিক্রিয়ার এদের তাপহারী বিক্রিয়া তো আর তাপ তৈরি হয় না, একে তাপ দিতে হবে। তাপহারী মানে তাপ কম, তাপ দিলে উৎপাদ তৈরি হবে। তাহলে এখানে তাপ দিতে হবে, তাপ দিতে হবে, তাপ দিতে হবে, তাহলে উৎপাদ পাবো। ঠিক আছে। আর তাপ কমালে কি হবে, আরও উৎপাদ কিন্তু কমে যাবে, উল্টা হবে, তাপ কমালে উৎপাদ কমে যায়, উৎপাদ কমে যায়। ক্লিয়ার। এই গেল তোমাদের সকল ঘটনা। যতটুকু পার্ট বলছি শুধুমাত্র বিক্রিয়া দুই ধরনের, এই পার্টটাই ভালো মতো লিখে রাখো। প্রথম কাজ হচ্ছে তোমাকে বিক্রিয়া চিনতে হবে। প্রথমে হচ্ছে বিক্রিয়াগুলো চিনতে হবে, এটা কোন বিক্রিয়া, তাপ উৎপাদী না তাপহারী। তাপ উৎপাদী মানে কি, তাপ এমনিতেই তৈরি হয়, তাপ উৎপাদী মানে কি এমনিতেই তাপ তৈরি হয়। তুমি যদি আরও বেশি তাপ দাও তাহলে কি হবে, আরও বেশি তাপ দিলে তোমার বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। উৎপাদের পরিমাণ যদি কমে যায় তাহলে তুমি উৎপাদ পাচ্ছ না, তাহলে কীভাবে বাড়াবা, তাপটা কমাতে হবে। তাপ কমালে উৎপাদের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে। যদি তাপহারী হয়, তাপ কম, তাপ দিতে হবে, তাহলে উৎপাদ বেশি তৈরি হবে। ঠিক আছে, এই সাইডেরগুলো বেশি তৈরি হবে। ক্লিয়ার। আচ্ছা, এখন গেল এতটুকু পার্ট গেল, মিশাইলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে দেওয়া আছে তোমার, আরো দেওয়া আছে লা সাতেলীয় নীতির কয়েকটা নিয়ামক আছে, তার মধ্যে একটা তাপ নিয়ে ঘটনা পড়লাম। লা সাতেলীয় নীতির নিয়ামক কিছু আছে, নিয়ামক, এদেরকে বলা হয় নিয়ামক। নিয়ামক কি কি আছে, নিয়ামক আছে, এক নম্বর হচ্ছে তাপ। তাপ বিক্রিয়া দেখে বলবো তাপ উৎপাদী না তাপহারী, এক নম্বর বিক্রিয়া। দুই নম্বর নিয়ামক। দুই নম্বর হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা। তিন নম্বর হচ্ছে চাপ। এই তিনটা হচ্ছে বেসিক্যালি নিয়ামক। গাইডের মধ্যে আরও দেওয়া আছে, প্রভাবক দেওয়া আছে, কি কি দেওয়া আছে, ওগুলা লাগবে না, বেসিক্যালি এই তিনটা। এখন দেখো ঘনমাত্রা, সেটা যাই হোক না কেন, ঘনমাত্রা এটা ইজি পার্ট। ঘনমাত্রা কি, মনে করবা যেহেতু ঘনমাত্রা হচ্ছে কিছুই না, এটা জাস্ট মাত্র অ্যামাউন্ট, এটা হচ্ছে পরিমাণ, এতটুকু মনে রাখবা। ঘনমাত্রা মানে কি, পরিমাণ, এতটুকু পার্ট মনে রাখলে হয়ে যাবে। ঘনমাত্রা মানে যেহেতু পরিমাণ বোঝায়, তাহলে এটা কি কীরকম পরিমাণ, মনে করো এ প্লাস বি দেওয়া আছে, সি প্লাস ডি, ডেল এইচ এর মানটা যাই থাক না কেন, পজিটিভ অথবা নেগেটিভ হলেও, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমি নেগেটিভ দিলাম, পজিটিভ অথবা নেগেটিভ হোক, যাই হোক না কেন, যদি এরকম জিনিসটা আমি বলে দিই, যদি এ ও
বি এর পরিমাণ বাড়ানো হয় বা বাড়ানো যায় তাহলে সি ও ডি এর পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার? মানে হচ্ছে জিনিসটা এরকম, বুঝো। মনে করো তুমি 1 লিটারের শরবত বানাবা। কত লিটার? 1 লিটার। 1 লিটারের শরবত বানাবা। তাহলে তুমি যতটুকু পানি দিলা, লবণ দিলা, কি দিলা, লেবুর রস দিছো, তারপরে হচ্ছে চিনি দিছো, 1 লিটার বানাইছো, ঠিক আছে। আমি যদি এখন বলি তোমাকে 10 লিটার বানাতে হবে, তাহলে কি তুমি পানিকে অতটুকু দিয়ে কি 10 লিটার বানাইতে পারবা? কখনোই সম্ভব না। পানির পরিমাণ বাড়াইতে হবে। শুধু পানির পরিমাণ বাড়াইলে হবে? আনুষঙ্গিক জিনিসগুলো বাড়াইতে হবে না? তোমাকে চিনি বেশি করে দিতে হবে না? লেবুর রস বেশি দিতে হবে না? লবণ বেশি দিতে হবে না? দিতে হবে। ওইটাই, তুমি যদি সি এবং ডি এর পরিমাণটা বাড়াতে চাও, এদের পরিমাণটা বাড়াতে চাও, তাহলে আগে এদের পরিমাণ বাড়াতে হবে। এদের পরিমাণগুলো যত বেশি তুমি বাড়াবা, তত বেশি বিক্রিয়া করে এগুলো তত বেশি তৈরি হবে। এটা তো ঘনমাত্রা। ক্লিয়ার? গুড। এই যে চলে আসো, যদি তাই হয়, এখন আর কি দেওয়া আছে? এখন দেওয়া আছে আরেকটা কন্ডিশন ছিল। কি ছিল বলো? চাপ। এরপরের কন্ডিশন হচ্ছে চাপ। এখন বুঝো চাপ কি জিনিস। এখন চাপের মধ্যে আসলাম। চাপ হচ্ছে, মনে রাখবা, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। কম মোলের দিকে যাবে। আচ্ছা, মনে করো বুঝো নাই এটা কি জিনিস। আচ্ছা, মনে করো এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, দেখো। মনে করো এ প্লাস 3b তৈরি হচ্ছে সি প্লাস ডি। সেটা যেই বিক্রিয়াই হোক না কেন, যেই বিক্রিয়াই হোক, শুধুমাত্র তাপ উৎপাদী আর তাপ হারিয়ে দেখবো প্রথমটা তাপের জন্য, বাকি কারোর জন্য না। হ্যাঁ, আচ্ছা, এখন তাকাও। মোল বলতে কি বোঝায়? মোল বলতে বোঝায়, দেখো, এই যে সামনে যে সংখ্যাটা থাকবে, এখানে কত আছে? 3। এটা 3 মোল। কিছু নয় মানে 1, কিছু নয় মানে 1, কিছু নয় মানে 1। ক্লিয়ার? এখানে যদি বলি টোটাল মোল কত? 1 + 3, টোটাল মোল হলো 4। এখানে মোল কত? 1 + 1 হয়ে গেল কত? 2। তাহলে কি হচ্ছে? তুমি যদি চাপ দাও, তাহলে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে বিক্রিয়াটা যাবে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যাবে। এটার পরিমাণ ধীরে 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 বাড়বে চাপ দিলে বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, বুঝছো? বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে চাপ দিতে হবে। চাপ দিলে এত হবে। যদি জিনিসটাকে আমি ঘুরাইয়া দিতাম, কিরকম ঘুরাইয়া দিতাম? মনে করো এখানে দিলাম এ প্লাস বি তৈরি হচ্ছে সি প্লাস, মনে করো 3d। তাহলে এখানে মোল হচ্ছে টোটাল 2, কিন্তু এখানে মোল হচ্ছে 4। তাহলে তুমি তো চাপ দিতে পারবা না। কি করতে হবে? চাপ কমাতে হবে। চাপ দিলে যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে চাপ কমাইলে এদিক থেকে এদিকে আসবে, অথবা এইদিকে বলতে হবে উৎপাদের মধ্যে চাপের পরিমাণ বাড়ালে কি হবে? বিক্রিয়ার দিকে আসবে। এখন ঘটনা হচ্ছে কি, তাকাও তো, আমরা এখানে কেন চাপ দিব? প্রথমত কথা হচ্ছে কেন চাপ দিব? যদি চাপ দাও, তাহলে তো উৎপাদের পরিমাণটা কমে গেল, বিক্রি করে পরিমাণ বেড়ে গেল। কিন্তু আমাদের তো উৎপাদের পরিমাণটা বাড়াইতে হবে, বিক্রিয়া করে যেটার মান বাড়াবো সেটা বাড়াইতে হবে। তাহলে এখানে আগে থেকে 4 আছে, এটা বেশি আছে, এটা কিন্তু কম। তাহলে কেন আমরা বাড়াবো? যদি এখন চাপ দাও, তাহলে এদিক থেকে এদিকে চলে যাবে, ওইটার পরিমাণ কমে যাবে। চাপ দেওয়ার কি দরকার? চাপ দিব না। চাপ আরো কমাইলে আরো বেশি ভালো। ঠিক আছে কিনা? এই যে চাপ দিব না, চাপ দিলে আবার এদিকের পরিমাণটা বেড়ে যাবে। আমাদের টার্গেট ওইটাকে বেশি রাখা। ক্লিয়ার? আচ্ছা, মনে করো এতটুকু পার্ট তোমরা বুঝছো। এখন দেখো, সর্বোচ্চ উৎপাদ পেতে হলে এখন এইটা একটা যদি বুঝে থাকো, বাকিগুলো সব পারবা। এখন 2 নং বিক্রিয়াটি সর্বোচ্চ উৎপাদ পেতে হলে 2 নং বিক্রিয়াটা কি দেওয়া আছে? আগে তাকাও। 2 নং বিক্রিয়াটা লেখা আছে কিরে, এত দেওয়া আছে। ওগুলা গ্যাস টেস্ট তোমরা দিও, আমি দিলাম না। হ্যাঁ, 2 এত দেওয়া আছে। ΔH এর মানটা দেখো দেওয়া আছে। কি দেওয়া আছে? -198 কিলোজুল পার মোল দেওয়া আছে। মনে করো ধরলাম,
প্রথমত যেহেতু লা সাতেলীয় নীতি সর্বোচ্চ উৎপাদ পাবো, প্রথমত আমাকে আগে ওইভাবে লিখতে হবে কথাগুলা কি লিখতে হবে, যে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? ডেল এইচ এর মান নেগেটিভ, ওইভাবে কথাটা বাংলা লিখে দিবা। এটি কি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি তাপ উৎপাদী বিক্রিয়া লিখলাম। এখন তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু, তাহলে লা সাতেলীয় নীতি তিনটায় ব্যাখ্যা করতে হবে। এখন ওইভাবে লিখতে হবে, তাপ এর ক্ষেত্রে এর ব্যাখ্যাটা দিতে হবে। তাপের ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা লিখলাম তাপের ক্ষেত্রে। আচ্ছা, তাপের ক্ষেত্রে যখন লিখবো তাহলে তোমরাই বলো এটা কি করতে হবে। এটা যদি তাপের ক্ষেত্রে বলছে, তাপ কি দিবা? তাপ দিলে তো তাপ উৎপাদ বিক্রিয়া এমনিতে তাপ বেশি, আরো তাপ যদি দাও তাহলে তো বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। বারবার বলছি, তাহলে কি এখানে তাপ দিবা না? তাপ দিলে উৎপাদের পরিমাণ কমে যাবে, এই কথাটাও লিখবা। তাপ দিলে উৎপাদের পরিমাণ কমে যাবে, তাহলে কি করতে হবে? যদি বাড়াতে চাও, সর্বোচ্চ উৎপাদ যদি পেতে চাও, তাহলে কি করতে হবে? তাপ কমাতে হবে। যদি তাপের ব্যাখ্যার মধ্যে এই ঘটনাটা থাকে তাহলে পারবা। এখন আরো কি সুন্দর করে এখানে লেখা যায়, ওইটা তো বললা কমাতে হবে, আর কি বাংলায় কথাটা লেখা যায় তুমি এইভাবে করে আরো কথাটা লিখতে পারো। আমি একটু আলাদা কালি দিয়ে লিখে দিচ্ছি। মনে করো তুমি এরকম বলবা, তাপ কমালে এই যে আমাদের মেইন টার্গেট ছিল এটার পরিমাণটা বাড়ানো, তাহলে বলবা SO3 এর পরিমাণ বেড়ে যাবে। এইভাবে আগে কথাটা লিখে দিব, ঠিক আছে? তা আগে প্রথমে হচ্ছে কি বলবা, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এটা ডেল এইচ এর মানটা কি নেগেটিভ, সুতরাং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা দিলে বিক্রিয়ার উৎপাদের পরিমাণটা কমে যায়। যেহেতু আমাদের উৎপাদের পরিমাণটা বাড়াতে হবে, সেহেতু আমাদের তাপ কমাতে হবে। তাহলে তাপ কমালে উৎপাদের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ এই যে SO3 এর পরিমাণটা বেড়ে যায়। গুড, কমাতে হবে। এটা গেল তাপের ব্যাখ্যা। আর কি আছে নিয়ামক বলে দিছিলাম। তাপ গেছে, ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কিভাবে ব্যাখ্যাটা বলবা? এটা তো ইজি পার্ট, এটা খালি বলে দিবা এই যে SO2O কত, যেহেতু পরিমাণ, এত এর পরিমাণ বাড়ালে SO3 এর পরিমাণ বেড়ে যাবে, আর ওর পরিমাণ বেড়ে যাওয়া মানে সর্বোচ্চ উৎপাদ পাওয়া। ওটা আবার বলে দিবা, তাহলে সর্বোচ্চ উৎপাদ পাবো। শেষ। এরপরে আমাদের কি আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে চাপ। তাকাও, চাপ কি বলা যাবে? চাপ তোমার দেখো, এদিকে হচ্ছে 2SO2O2, এইদিকে তৈরি হচ্ছে 2SO3, আর তো কেউ নাই তো। এখন চাপ দেখো, এখানে মোল হচ্ছে 2 মোল, এখানে সামনে সংখ্যা দেখতে হবে, সামনে হচ্ছে 1 মোল, কিছু নাই মানে 1 মোল। এগুলো তো জানো নাকি, এখানে হচ্ছে 2 মোল, কিছু নাই মানে 1 মোল, সামনের সংখ্যা এখানে আছে 2 মোল। এভাবে করে এটা তো জানো তোমরা, 2 টোটাল হয়ে গেল 3 মোল, আর এদিকে কত? 2 মোল। এভাবে করে লিখবা 2 মোল। তাহলে কি করতে হবে? চাপ বাড়াতে হবে। চাপ বাড়ালে এদিক থেকে বিক্রিয়াটা এদিকে যাবে, এটা তো বলেই দিয়েছিলাম। এদিক থেকে বিক্রিয়াটা এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিকে গেলে তো ভালো, কি হবে? ওটার পরিমাণ বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এই হচ্ছে টোটাল ব্যাখ্যা। পারবা না? খুব কঠিন। এই যে এতটুকু পার্ট যদি পারে যাও, তাহলে বেসিক্যালি এখানে 2 টাইপের সৃজনশীল হয়, তার মধ্যে এই টাইপের সৃজনশীল আশা করি তোমরা পারবা, হ্যাঁ। এই যে দেখো বলছে এখানে, যদি দেখি উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব বলছে, তাপ এবং চাপের প্রভাব, শুধু তাপ আর চাপ, ঘনমাত্রা বলে নেই, ভালো কথা। তো বিক্রিয়াটা আগে দেখো, এখানে লেখা আছে
এবং 3 অণু হাইড্রোজেন তৈরি হয়েছে 2 অণু এ মানে দুইটাই বিক্রিয়া করে কি তৈরি হবে? আচ্ছা, দুইটাই বিক্রিয়া হয়ে কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হয়। স্যার কীভাবে বুঝবো কী তৈরি হয়? মনে করে বিক্রিয়া জানো না, সাপোজ মনে করো এইদিকে দেখো, যারা বিক্রিয়া জানো না, বিক্রিয়া কীভাবে করতে হয় যারা জানো না, দেখো আগে দুইটাকে আলাদা আলাদা করে লিখবো, নিচে কী কী দেওয়া আছে ওগুলো বাদ, কী কী দেওয়া আছে বাদ। এদিকে তাকাও, যোজনী বের করব। তাহলে দেখো নাইট্রোজেনের যোজনী কত? আগে নাইট্রোজেনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত? 7 বলে দিয়েছিলাম, 2, 10, 18, কার কাছাকাছি? 10-এর কাছাকাছি। তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত? 3। এরপরে কত? হাইড্রোজেন, হাইড্রোজেন কত? 1, কার কাছাকাছি? 2-এর, 2 থেকে 1 বাদ দিলে কত? 1। যোজনী লিখে ফেলাও। ওদের নিচে নিচে যদি আমরা যোজনী লিখি, নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের যোজনী 1 লিখলাম। এরপরে তাহলে কি তৈরি হবে? তাহলে এর যোজনী এই নিবে, এর যোজনী এই নিবে। এই যে নাইট্রোজেনের কাছে চলে আসবে 1 লেখার দরকার নাই, হাইড্রোজেনে চলে আসলো 3। এই যে অ্যামোনিয়া তৈরি হয়েছে। বুঝছো টেকনিকটা? বুঝছো কি না? এভাবে তৈরি হবে। তাহলে এইটা তোমার তৈরি হয়ে গেল, দেওয়া আছে 2 অণু অ্যামোনিয়া। ক্লিয়ার? 2 অণু অ্যামোনিয়া। এই যে শেষ, এতটুকু পার্ট গেল। এখন দেখো চাপ এবং তাপের মধ্যে কথা বলতে বলছে, এদিকে তাকাও। তাপ, আগে বলো তাপ উৎপাদী না তাপ হারি? মাইনাস আছে, তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপ বাড়াবা, তাপ উৎপাদী এমনি তাপ বেশি তৈরি হয়, এমনি বেশি পরিমাণে তাপ বেশি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেওয়া যাবে না, কি করতে হবে? তাপ কমাতে হবে। তাপ কমালে কি হবে? বিক্রিয়ার উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে জাস্ট যদি খালি তাপের কথা বলি, তাপ সাধারণ জিনিস কথাগুলো তোমরা লিখবা, কমাতে হবে, কমাতে হবে, তাপ কমালে বাড়বে। ঠিক আছে? এখন চাপ, এটা তো খালি এই দুইটা লাইন এভাবে লিখে দিবা তা না, এটা সুন্দর করে লিখবা যে যেহেতু এটি তাপ উৎপাদী বিক্রিয়া, সেহেতু তাপ দিলে কি হবে? উৎপাদের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমরা এই উৎপাদের পরিমাণটা বাড়াতে চাই, তাহলে কি করতে হবে? তাপের পরিমাণ কমাতে হবে। তাপের পরিমাণ কমালে এই যে NH3 এর পরিমাণটা বেড়ে যায়। এভাবে করে লিখে দিবা আবার। তাহলে দেখো চাপের ক্ষেত্রে দেখো, চাপের ব্যাখ্যাটা তোমরা তো জানো। এখানে হচ্ছে N2 কত রে? 3 অণু হাইড্রোজেন, 2 অণু অ্যামোনিয়া। তাহলে এখানে কত? সামনের সংখ্যার দিকে তাকাইতে বলছি, সামনের সংখ্যার দিকে তাকাবা। সামনে কিছু নয় মানে 1 আছে, তাহলে এখানে 1 প্লাস এখানে কত আছে? এই যে এটা 3, তাহলে কত মোল হইলো? টোটাল 4 মোল। আর এটার দিকে দেখো, এটা কত? 2 মোল, সামনের সংখ্যাটা খালি 2 মোল। তাহলে কি করতে হবে? চাপ কি করতে হবে বলো? বাড়াতে হবে। বাড়ালে বিক্রিয়াটা এই দিক থেকে এদিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। মাঝে মধ্যে এখানে এমসিকিউ পরীক্ষায় আসে, নিচের কোনটিতে চাপের কোনো প্রভাব নেই। দেখো আমি যদি এরকম একটা বিক্রিয়া লিখি, A প্লাস বি সমান লিখলাম C প্লাস ডি, কত মোল? এখানে কিছু নয় মানে 1 মোল 1 মোল 2 মোল, এখানে 1 মোল 1 মোল 2 মোল, তাহলে দুইটাই তো সমান। দুইটা সমান হলে এখানে কোনো চাপ কাজ করবে না, চাপ দেওয়াও যাবে না, চাপ কমানোও যাবে না, চাপ কোনোভাবে কাজ করবে না। তাহলে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। যদি মোল সংখ্যা 2 পার্টসের সমান হয়ে যায়, এই বিক্রিয়ায় কোনো কি নেই? চাপের কোনো প্রভাব নেই। আশা করি জিনিসটা বুঝছো? ক্লিয়ার? ওকে। এটা তো আমরা আগে থেকে করে ফেলাইছি, ঠিক কি না? এই যে আগে থেকে জারণ বিজারণ। এখন দেখো 2 নং বিক্রিয়ার বলছে সাম্য অবস্থায়, বলছে দেখো সাম্য অবস্থায় 2 নং বিক্রিয়া, 1 নং বিক্রিয়ার সাম্য অবস্থায় কিসের প্রমাণ? তাপ এবং চাপ, তাপ এবং চাপ। এটা দেখো দেখি আগের বিক্রিয়াটা কিনা। এ এবং 3B দেওয়া আছে, আমরা জানি না কি কি দেওয়া আছে। এ বি হচ্ছে জাস্ট খালি প্রতীক আর কিছুই না, তুমি তোমার মতোই ব্যাখ্যা আগেরটাই। এখানে এ, এটা কত? 3B, এখানে তৈরি হচ্ছে কত? 2D। এদিকে দেখো কি দেওয়া আছে? মাইনাস, মাইনাস মানে তাপ উৎপাদী। আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই জিনিস, একই ম্যাথ। পারবা না? ইজি পার্ট, একই তাপ এবং চাপ একই মতো। চাপ দিবা, এখানে হবে কত? 4, এখানে কত? 2 মোল। তাহলে চাপ দিতে হবে, চাপ দিলে 2 থেকে 4-এর দিকে যাবে, তাহলে 4 থেকে 2-এর দিকে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে, বাড়বে। ক্লিয়ার? ওকে। এরপরে ডেল এইচ এর নির্ণয়, এই হচ্ছে আরেক ধরনের টাইপ, এগুলো আমি তোমাদের পরে করাবো। আবার দেখো 2 নং বিক্রিয়াটির কথা এখানে বলছে। 2 নং বিক্রিয়াটি, এই যেখানে মনে হয় 2 নং বিক্রিয়াতে দেওয়া আছে আগেরটা, এটার কোনো কিছু চেঞ্জ আছে? ঘ নাম্বারটা আগের ম্যাথটার, এটা চাপ এবং তাপের মধ্যে দেখো একই ম্যাথ কিনা? একটাই, কোনো কিছু পরিবর্তন আছে না? হুবহু এটাই ম্যাথ, হুবহু এটা। 4 মার্ক কম, একদম কনফার্ম এখান থেকে। কেন পারবা না? এই যে আপাতত এই ম্যাথগুলো করলাম। আর যেটা আরেকটা টাইপ যেটা বাকি থাকলো, এটা আমি
তোমাদের পরে করাবো, ঠিক আছে? যারা আমার সাথে এই পার্টে আছো থাকবা, আশা করি সবাই অনেকে ভালো করবা, সবার জন্য শুভকামনা থাকলো। যারা এসএসসি 2026-এ তোমরা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 2026-এর জন্য শুভকামনা। যে তোমাদের শর্ট সিলেবাস আছে, শর্ট সিলেবাসে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আর যেটা রিটেন পরীক্ষায় তো থাকবেই, এটা দিবা, ভালো মতো পরীক্ষা দিবা। টেকনিক অনুসারে পড়াশোনা করতে হবে। আসলে তোমাদের একটা তোমাদের একটা বাস্তব কথা বলি, মনে করবা কোনো স্টুডেন্ট 18 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করেও ভালো করতে পারে না, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবা সে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করেও দেখবা যে সে গোল্ডেন এ প্লাস পায়, সকল ইউনিভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়। হাউ ইজ ইট পসিবল? কীভাবে সম্ভব? আসলে হচ্ছে কি, পড়াশোনা করতে হবে টেকনিক অনুসারে। তোমার যদি টেকনিক জানা থাকে, কম কষ্ট করেই তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। প্রথম হচ্ছে তোমাকে টেকনিক জানতে হবে, টেকনিক অনুসারে পড়াশোনা করতে হবে। তুমি ঢালা মুখস্থ করতেছো, কোনো লাভ নাই। এবং এইটার মাথার মধ্যে রাখতে হবে যে কোন অংশগুলো পড়তে হবে, কোন অংশগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, সব কিছু পড়াও যাবে না, সব কিছু পড়ে তো তোমার তো সব কিছু আসবে না। যে অধ্যায়টা কঠিন লাগে সেটা বাদ দাও, যে অধ্যায়টা তোমার কঠিন লাগতেছে সেটা বাদ দাও, সেটা পড়তে হবে না। যেটা সহজ সেখান থেকে আসলে যেন ভুল না করো, এটা মাথার মধ্যে রাখা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা কথা। ডেইলি 4 ঘন্টা করে পড়াশোনা করা শুরু করো। ওই 4 ঘন্টার মধ্যে গোসল হবে না, খাওয়া দাওয়া হবে না, ঘোরাফেরা না, মানে মোবাইল না। 4 ঘন্টা শুধুমাত্র পিওর পড়াশোনা করতে হবে। কোচিং টোচিং সব কিছু বাদ দিও, 4 ঘন্টা নিজের জন্য রাখতে হবে। বাকি সময়টা তুমি মোবাইল ইউজ করো, তাতে আমার কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আমার খালি না, তোমার কারো কোনো ক্ষতি নেই। আশা করি বুঝছো জিনিসটা। আচ্ছা, তোমরা নিজেকে যদি গুছাতে চাও, তোমাদের মতো নিজেদের মতো করে গুছাইতে হবে। তুমি কোন কোন জায়গাগুলোতে দুর্বল সেগুলোকে বেশি বেশি ঘাটাঘাটি করবা। আশা করি আমার মেসেজটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট যেটা পার্ট নিয়ে আমি আলোচনা করব, এটা পরবর্তীতে আবার আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সবার জন্য শুভকামনা।